আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি এবং এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে কথা বলতে চাচ্ছি তোমাদের কাঙ্ক্ষিত যে পরীক্ষা সামনে শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত এসএসসি ২০২৬ এবং এইচএসসি ২০২৬ নিয়ে। তোমাদের এই পর্যায়ে এসে অনেক স্টুডেন্টেরই একটু মনের মধ্যে ভীতি কাজ করছে যে সামনেই তোমাদের বোর্ড পরীক্ষা এবং নতুন করে নতুন শিক্ষামন্ত্রী পরিবর্তন হয়েছেন এবং এখন বোর্ড পরীক্ষাগুলা আগের মতো হবে কিনা কিংবা বোর্ড পরীক্ষা এখন কিভাবে ভালো করতে হবে এই বিষয়গুলা নিয়ে এখন তোমরা অনেকেই অনেক চিন্তিত, অনেকেই খুব একটা সলিউশন খুঁজতে চাচ্ছ যে আসলে কিভাবে এখন অ্যাপ্রোচ করা উচিত। পরীক্ষা তো প্রায় সন্নিকটে। তো এইজন্য আমি ২ টা ব্যাচের জন্যই অর্থাৎ এসএসসি ২০২৬ এর জন্য আজকে কিছু কথা বলবো এবং এইচএসসি ২০২৬ এর জন্য আমি কিছু কথা বলবো। যাতে করে এই কয়েকটা মেসেজ তোমার নিজের মধ্যে যদি তুমি এপ্লাই করতে পারো, প্লাস তোমার নিজস্ব কিছু থিওরি থাকতেই পারে। সেই থিওরিগুলা ব্যবহার করে তুমি যাতে একটা কাঙ্ক্ষিত ফলাফল যেটা তুমি অর্জন করতে চাচ্ছ, সেটা যাতে খুব সহজেই অর্জন করতে পারো, সেই জন্যই আজকে কিছু কথা বলবো তোমাদের উদ্দেশ্যে। ভিডিওর প্রথম অংশে আমি কথা বলার চেষ্টা করব এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের জন্য এবং পরবর্তীতে এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের জন্য কথা বলবো। এসএসসি ২০২৬ তোমরা সাধারণত যে টাইমে পরীক্ষা হওয়ার কথা তার থেকে বেশ এক্সট্রা কিছু সময় পাচ্ছ। যেমন সাধারণত অন্যান্য বছরগুলোতে পরীক্ষা এসএসসি পরীক্ষাগুলো হয়ে থাকে ফেব্রুয়ারি মাসে। তো কিন্তু তোমরা দেখা যাচ্ছে কি প্রায় ২ থেকে ১ মাস পিছিয়ে তোমরা পরীক্ষা দিতে পারছো এবং এইটা তোমাদের অনেকের হচ্ছে যে প্রস্তুতিতে বেশ ভালো একটা ইমপ্যাক্ট ফেলবে, আবার অনেকের প্রস্তুতিতে একটু খারাপ ইমপ্যাক্ট ফেলবে। এখন ২ টা বিষয় নিয়েই যদি আমি কথা বলতে চাই, ভালো ইমপ্যাক্ট কেমনে ফেলবে এবং খারাপ ইমপ্যাক্ট কিভাবে ফেলবে? ভালো ইমপ্যাক্ট এভাবে ফেলবে যে হচ্ছে অনেকেই যাদের একটু লেকিংস আছে, তারা হয়তোবা ১ম দিকে খুব একটা ভালো স্টুডেন্ট ছিল না বা ১ম দিকে খুব একটা ফোকাসড ভাবে পড়ালেখা করেনি। তারা হয়তোবা এই সময়টাতে চাইবে যে, "যাক, একটু এক্সট্রা সময় পেয়েছি, আমি একটু ট্রাই করি। হয়তো আমাকে ধার দিয়েও ভালো কোনো রেজাল্ট হবে।" তারা এখান থেকে একটা কামব্যাক দিতে পারবে। আবার কিছু অনাকাঙ্ক্ষিত বিষয়ও ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন যে ধরনের স্টুডেন্টরা আছে যারা ১ম থেকেই খুব ধারাবাহিকভাবে পড়ালেখা করেছে। তবে এই মুহূর্তে আসার পর তার চিন্তায় এরকমও আসতে পারে যে আমার তো সব পড়ালেখা শেষ। আমি বেশ ভালো একটা প্রস্তুতিও আমার আছে, টেস্টেও বেশ ভালো রেজাল্ট করেছি। তো থাক, আমার পরীক্ষা যেহেতু একটু সময় দেরি আছে, আমি এখন একটু চিল করে নিই। যেহেতু আমার সবকিছু পড়া আছে, আমি চাইলেই পরবর্তীতে ভালো একটা রেজাল্ট করতে পারব। যেহেতু আমার সব শেষ। এবং ভুলটা ঠিক সেইখান থেকেই শুরু হয় যে যখনই সে এই চিন্তা করতে থাকে যে আমার প্রস্তুতি গোছানো আছে, কয়েক কিছুদিন পরে আমি আবার নতুন করে শুরু করব। ঠিক এই জায়গা থেকে ভুলটা শুরু হয়। তখন থেকেই তার বিভিন্ন ধরনের পড়ালেখা মাথা থেকে আউট হতে শুরু করে। কারণ আমাদের মেমোরি তো দীর্ঘদিন সব কিছু একটা জিনিসকে ধরে রাখতে পারে না। তো সেই জিনিসটা আস্তে তার মেমোরি থেকে ডিলিট হতে শুরু করে এবং পরবর্তীতে সে যখন আরও কয়েকদিন পরে বই খুলে, সে তখন আর তার সেই আগের ফ্লোটা খুঁজে পায় না। তো ২ ধরনের কেসই হতে পারে তোমাদের ক্ষেত্রে। তো এইজন্য হচ্ছে যে কি, এই মুহূর্তে তোমাদের যারা এসএসসি ২৬ ব্যাচের আছো তাদের জন্য একটাই করণীয়, সেটা হচ্ছে তোমরা তোমাদের কনসিস্টেন্সিটা নষ্ট করো না। ধারাবাহিকতাটা বজায় রাখো। তোমরা যেভাবে পড়ালেখা করেছো, এখনও ঠিক সেভাবেই পড়ালেখা করে যাও এবং আশা করা যায় এভাবে পড়ালেখার ফ্লোটা বজায় রাখলে তোমরা ইনশাআল্লাহ খুব ভালো করতে পারবা। যাদের সিলেবাস অলরেডি শেষ, তারাও পড়ালেখা করো। তারা বারবার রিভিশন করো, বিভিন্ন পরীক্ষা দাও। যাদের সিলেবাস এখনও শেষ হয় নাই, তারা কামব্যাক দেওয়ার চেষ্টা করছো। তাদের জন্য তো এটা একটা খুব ভালো একটা সময় যে খুব দ্রুত চাইলেই তোমরা একটা কামব্যাক দিয়ে দিতে পারো। এখন আসি ওভারঅল প্রত্যেকের জন্য কিছু কথা। সেটা হচ্ছে এই মুহূর্তে তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করা উচিত। ফার্স্ট অফ অল যেটা বললাম যে তোমরা এখন রিভিশন দিবা। তোমার সিলেবাস শেষ, তাও রিভিশন দিবা। সিলেবাস শেষ হয় নাই, আগের যেগুলো যে অংশটা শেষ হয়েছে, সিলেবাসের যে অর্ধেক অংশটা শেষ হয়েছে সেটা রিভিশন দিবা। প্লাস যে অংশটা বাকি আছে সেটাও তুমি রিভিশনের মানে শেষ করে রিভিশনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবা। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের এই মুহূর্তে তোমাদের অ্যাকিউরেসি বাড়াতে হবে। অ্যাকিউরেসি বাড়ানোর জন্য তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া একজন স্টুডেন্ট যতই ভালো হোক না কেন, সে পরীক্ষা যে ব্যাটলফিল্ডটা আছে, সেই ব্যাটলফিল্ড সম্পর্কে আগে ধারণা না নিয়ে গেলে মেইন পরীক্ষায় তার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই তুমি যাতে পরীক্ষার হলের যে এক্সপেরিয়েন্সটা এটা অর্জন করতে পারো, সেইজন্য তোমাকে বারবার পরীক্ষা দিতে হবে। বেশি করে পরীক্ষার মতো মানে বোর্ড পরীক্ষার মতো করে আ পরীক্ষা তোমাকে দিতে হবে এবং প্লাস ওই সিচুয়েশনটা তোমাকে ফেস করতে হবে। পাশাপাশি পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা যেমন কোচিং সেন্টারগুলাতে বিভিন্ন পরীক্ষা হয়, মডেল টেস্ট পরীক্ষা বা অন্যান্য আরও অনেক ধরনের পরীক্ষা হয়ে থাকে। সেই প্রতিটা পরীক্ষায় তোমাদের এখন উচিত অ্যাটেন্ড করা এবং পরীক্ষা অ্যাটেন্ড করার মাধ্যমে তুমি তোমার অ্যাকিউরেসি বুস্ট করবা। পাশাপাশি
কিছু পরীক্ষাতে আছে না, অনেক সবাই তো আর 100% পাবা না। যদিও তোমার সব কিছুই কভার করা শেষ, কিন্তু স্টিল তুমি 100% মার্কস পাবা না। কিছু গ্যাপ থাকবে। তো সেই যে ইনকারেক্ট অংশটা, মানে তুমি একটা পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট যখন পাবা, তুমি দেখতে পারবা যে অ্যাকচুয়ালি কোন অংশে তুমি ভুল করেছো, কোন অংশতে তোমার একটু গ্যাপ রয়ে গেছে। সেই অংশগুলাতে তুমি কাজ করবা। মানে তুমি পরীক্ষা দিয়েই সেখানে সীমাবদ্ধ থাকবা না, নিজের ভুলটাকে সংশোধন করে নিবা। তখন দেখা যাবে তোমার যে অ্যাকিউরেসিটা, যদি চিন্তা করি যে তুমি বেশ ভালোভাবে পড়ালেখা করছো, সেক্ষেত্রে তোমার 80% অ্যাকিউরেসি ছিল। তুমি যখন তোমার ভুলগুলা নিয়ে কাজ করবা, পরীক্ষা দিয়ে ভুলগুলা যাচাই করে নিবা, ভুলগুলা সঠিক করে নিবা, তখন তোমার অ্যাকিউরেসিটা 90% এবং পরবর্তীতে 100% পর্যন্ত উন্নীত হতে পারে। তো আমি যদি একদম জিস্ট বলি, ৩টা কথা। একটা হচ্ছে ধারাবাহিকতাটা বজায় রাখো। ২ হচ্ছে যে তোমাদের পরীক্ষা দেওয়ার মাধ্যমে অ্যাকিউরেসিটা বাড়াও, পরীক্ষার এক্সপেরিয়েন্সটা বাড়াও। ৩ হচ্ছে পরীক্ষায় করা ভুলগুলা থেকে শিক্ষা গ্রহণ করো। পরীক্ষায় কেন ভুল করছো এবং কোন টপিকে ভুল করছো, সেই টপিকগুলাকে ধরে সেই টপিকগুলা সলভ করে নাও। তাতে করে তোমার অ্যাকিউরেসি ভালো হবে এবং পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো এই ছিল এসএসসি ২৬-এর জন্য কথা। এখন আসবো এইচএসসি ২৬ ব্যাচের জন্য কিছু কথা বলার জন্য। এইচএসসি ২৬ ব্যাচ, আশা করি প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। আমার জানা মতো বিভিন্ন কলেজের মধ্যে রমজানের আগেই হচ্ছে যে টেস্ট পরীক্ষাটা শেষ হয়ে যায়। এখন যে সময়টা তোমরা পেয়েছো সেটা হচ্ছে সবথেকে ভালো একটা সময়। তোমরা তোমাদের পড়ালেখাকে গুছিয়েও আনতে পারবে, যেতটুকু গ্যাপ ছিল সেটুকু তুমি সমাধান করে নিতে পারবে। তো এর মধ্যে ২ ধরনের ২ স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট থাকে। একটা স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট হচ্ছে যারা টেস্টের আগেই তাদের সিলেবাস কমপ্লিট এবং তারা হচ্ছে এখন টেস্টের পরে চিন্তা করে যে এখন আমি কী করব। আরেক ধরনের স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট আছে যেটা হচ্ছে মেজরিটিরই থাকে, যে টেস্টে সামান্য খানিকটা সিলেবাস শেষ হয়েছে এবং কিছু গ্যাপ আছে, সেই গ্যাপটা এখন ফিল আপ করবে। তারাও আসলে এই সময়টা তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ২ ধাপের স্টুডেন্টের জন্যই কথা বলবো। প্রথমে বলি যাদের হচ্ছে টেস্টের আগেই সিলেবাস শেষ হয়ে গেছে। টেস্টের আগেই যাদের সিলেবাস শেষ হয়ে গেছে, তারা তো বলাই যায় যে তারা বেশ ভালো করবে ইনশাল্লাহ। তাদের এখন করণীয় হচ্ছে ওভার কনফিডেন্ট না হওয়া। কারণ আমাদের সব কিছুতেই একটা বড় অবস্ট্রাকল হচ্ছে ওভার কনফিডেন্ট। ওভার কনফিডেন্স যখন তোমার মধ্যে বিল্ড হয়ে যাবে, তুমি যখন ওভার কনফিডেন্ট হয়ে যাবে, তখন দেখা যাবে তুমি অনেক কিছু হারাতে শুরু করবা। তাই এই মুহূর্তে তোমার সব কিছু শেষ, তাই বলে এখন আমি আহ, একদম আকাশে উড়ে যাবো, ব্যাপারটা এরকম না। তুমি এখন আরেকবার রিভিশন দাও। রিভিশন দেওয়ার মাধ্যমে দেখা যাবে কি, রিভিশন যখন দিবা তখন দেখবা আরও অনেক জিনিস পেয়ে যাবা। যদিও তোমার সব কিছু শেষ, কিন্তু তখনও দেখবা যে অনেক জিনিস বেরিয়ে আসতেছে যেগুলো তুমি এখনও পড়ো নাই। মনে হচ্ছে আপাত দৃষ্টিতে তোমার সব কিছুই শেষ, কিন্তু তাও দেখবা যে অনেক কিছুই তোমার কাছে রয়ে গেছে যেগুলো হচ্ছে পড়া হয় নাই। সেগুলো তুমি এখন পড়ে নিবা। দ্বিতীয়ত হচ্ছে, এখন অনেকেই চাইলে, যাদের হচ্ছে যে বলতেছে যে সব সিলেবাস শেষ, টেস্টেও ভালো হয়েছে, টেস্টেও আশা করছো তোমরা A+ পাবা, তাদের জন্য হচ্ছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পড়ালেখা। তোমরা এখন অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পড়ালেখা শুরু করবা। যারা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেট বলতেছে মেডিকেল অ্যাসপিরেন্ট, তারা হচ্ছে কী করবা, মেডিকেলের জন্য প্রি মেডিকেল ক্লাসেস আছে, প্রি মেডিকেল কোর্সেস আছে, সেগুলা নিতে পারো। আমি বলতেছি যাদের হচ্ছে অলরেডি সিলেবাস কমপ্লিট, সেই স্টুডেন্টদের জন্য এই ধরনের কথাবার্তা। তোমরা প্রি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যদি এমন কোনো কোর্সেস থাকে, সেই কোর্সেসগুলো নিতে পারো এবং নিয়ে তুমি তোমার প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারো, অ্যাডমিশনের প্রস্তুতি। পাশাপাশি ওই যে বললাম যে তুমি আবার রিভিশন করো, রিভিশন করলে দেখবা যে কিছু টপিক আছে এমনিতেই বেরিয়ে আসবে, যেগুলো হচ্ছে তুমি এতদিনে এখনও হয়তোবা পড়ো নাই, এবং এইগুলো তুমি এখন পড়ে নিয়ে তোমার যে প্রিপারেশনটা সেটাকে গুছিয়ে নিতে পারবা। আর পাশাপাশি তো হচ্ছে তুমি বিভিন্ন বোর্ড প্রশ্ন, বিভিন্ন বছরের, মানে বিগত 10 বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করো, অ্যাডমিশনের প্রশ্নগুলো সলভ করো। সেই প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে দেখবা যে কি, তোমার অনেক কিছুই এগিয়ে, মানে অনেক দেখবা যে কনফিডেন্সও তোমার বিল্ড হবে। পাশাপাশি হচ্ছে যে কি, তুমি আরও অনেক তথ্য খুঁজে পাবা, যেখানে থেকে তুমি তোমার প্রিপারেশনটাকে আরও গুছিয়ে নিয়ে আসতে পারবা। পাশাপাশি তুমি একটা মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হবা। মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হয়, যেমনটা এসএসসি ২৬-এর কথা বললাম, মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হয়ে সেইখানেও পরীক্ষা দিবা। এইচএসসি স্ট্যান্ডার্ড পরীক্ষা দিয়ে তোমার এইচএসসির প্রিপারেশনটা গুছিয়ে নেবা। আবার এই ব্যাপারটাতে অনেকে গুলিয়ে যায়, সেটা হচ্ছে আমার যেহেতু সব কিছু শেষ, আমি এখন অ্যাডমিশনের প্রস্তুতি নেব, এবং অ্যাডমিশনের প্রস্তুতি নিতে এইচএসসির প্রস্তুতি ঠিকমতো নেওয়া হয় না। তো দেখা যায় অ্যাডমিশন কিন্তু, যদি ম্যাক্সিমাম অ্যাডমিশনের কথা বলি, রিটেনের থেকে এমসিকিউ স্ট্যান্ডার্ড বেশি। তো
তো দেখা যায় যে সে খুব বেশি এমসিকিউ সলভ করছে, কিন্তু সে রিটেনের দিকে তেমন একটা ফোকাস দিচ্ছে না। তো অ্যাডমিশনের স্ট্যান্ডার্ড সলভ করতে তো দেখা যাচ্ছে ১ মাস ধরে ভাবতেছে আমার তো সব শেষ হয়ে গেছে। এখন আমি বোর্ডের এমসিকিউ সলভ করি, প্লাস হচ্ছে মেডিকেলের এমসিকিউ সলভ করি, বিভিন্ন ভর্তি পরীক্ষার এমসিকিউ সলভ করি। এমসিকিউ সলভ করতে দেখা যাচ্ছে ওইদিকে রিটেনের অবস্থা ১২টা। তো এরকম করা যাবে না। ২ টার দিকে সামঞ্জস্যতা বজায় রাখতে হবে। তুমি একই সাথে রিটেনের প্রস্তুতিও নিবা, এইচএসসি এর জন্য এমসিকিউ এর প্রস্তুতিও নিবা। বোথ ফর দ্য এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন টেস্ট। এখন আসি এই ধরনের স্টুডেন্ট যাদের হচ্ছে একটু সিলেবাস বাকি আছে, তারা কি করবে? প্রথম কথা, যাদের মানে সিলেবাসটা বাকি থাকে তাদের মেইন যে মানে টপিকগুলা বাকি থাকে বা মেইন যে অধ্যায়গুলো বাকি থাকে, যেহেতু আমি স্টুডেন্ট পড়াই এবং সেই অঙ্গ থেকেই বুঝতে পারতেছি, সেই অংশ থেকে একটু পর্যালোচনা করে বোঝা যায় যে মেইনলি স্টুডেন্টের যে মানে অধ্যায়গুলো বাকি থাকে তার মধ্যে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, বায়োলজিতে কিছু অধ্যায় বাকি থাকে, হায়ার ম্যাথে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এগুলোর মধ্যে কোনো একটা বাকি থাকে, অথবা ত্রিকোণমিতি এগুলোর মধ্যে কিছু বাকি থাকে। তবে মেজরিটি স্টুডেন্টদেরই একটা অধ্যায় বাকি থাকে মাইটি, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। আমি আমার ক্ষেত্রে যেটা করেছিলাম, আমার অর্গানিক কেমিস্ট্রিতে একটু গ্যাপ ছিল। যদিও আমার সিলেবাস শেষ হয়ে গেছিল টেস্টের আগেই, কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে আমার একটু গ্যাপ ছিল। তো আমি পুরা রামাদান মাস জুড়ে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির যে হাজারিন আক্তারের যে বইটা আছে সেই বইটা রিডিং দেওয়ার চেষ্টা করেছিলাম। সেটা খুব একটা ভালো আইডিয়া ছিল না। আমি বলব না তোমাদের কাউকে সেই আইডিয়াটা ফলো করতে। এখন তোমাদের কাছে অনেক সোর্সেস আছে। তুমি চাইলেও হচ্ছে যে কোনটা ইম্পোর্টেন্ট, কারণ হাজারিন আগের বইটা অনেক বড়। তো ওই বইটা রিডিং দেওয়াটা কোনোভাবেই যুক্তির ব্যাপার না। আমার ক্ষেত্রে সেটা আমি করেছিলাম। এটা আ জানি না ভুল ছিল কিনা সঠিক ছিল, তবে আমি এটা রেকমেন্ড করব না। তোমরা তোমাদের কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হও বা কারো হেল্প নিয়ে তুমি এই বইটা তুমিও রিডিং পড়বা, তবে কারো হেল্প নিয়ে পড়বা। যাতে করে হচ্ছে তুমি কোনটা ইম্পোর্টেন্ট, কোনটা কম ইম্পোর্টেন্ট সেটা বুঝে নিতে পারো। প্লাস তোমার যেখানেই গ্যাপ আছে, আমি অর্গানিক কেমিস্ট্রির কথা বলছি, এই মানে যে তোমার প্রত্যেকের অর্গানিক কেমিস্ট্রি বাকি থাকবে, ব্যাপারটা এমন না। যাদের যে অধ্যায় গ্যাপ আছে, সেই অধ্যায়টাই তুমি এখন যেই গ্যাপটা ফিল আপ করে নিবা। পাশাপাশি পরীক্ষার কোনো বিকল্প নেই। পরীক্ষা তোমাকেও দিতে হবে এবং পরীক্ষার ফ্লোতে থাকতে হবে। যেমন কালকে যদি আমার একটা পরীক্ষা থাকে, আমি আজকে এই টপিকটা নিয়ে পড়ব। কালকে যদি আমার পরীক্ষা না থাকে, আমি এই টপিকটা আজকে খুলেও দেখব না। এই যে খুলে দেখবো না, সেটাই আমার কিন্তু ধারাবাহিকতাটা বা কনসিস্টেন্সিটা ব্রেক করবে। কিন্তু আমার কালকে পরীক্ষা থাকলে সেটা কখনোই হতো না। তাই পরীক্ষার ওপর তোমাকেও থাকতে হবে এবং পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজের অ্যাকিউরেসি বাড়াতে হবে। যেখানে ভুল করেছো সেটা খুঁজে বের করতে হবে। আর যেমনটা বললাম যে তোমার যদি কোনো স্পেসিফিক অধ্যায় গ্যাপ থেকে থাকে, ল্যাকিংস থেকে থাকে, সেটা তুমি এখন মানে কভার করে নিবা। এটা হচ্ছে সবথেকে বেস্ট আইডিয়া। সেটা হতে পারে অর্গানিক কেমিস্ট্রি, হতে পারে বায়োলজির কোনো একটা চ্যাপ্টার, হতে পারে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, যেকোনো কিছু। তো এই যে ২ টা স্ট্যান্ডার্ড স্টুডেন্টের কথা বললাম, সেই স্ট্যান্ডার্ড স্টুডেন্টদেরকে আমি টার্গেট করে বললাম, এবং যদি আমি আ মানে এক জিস্টে বলতে চাই, কি করণীয় এইচএসসি ২৬ এর জন্য, সেটা হচ্ছে যারা ভালো স্টুডেন্ট সবকিছু শেষ, তাদের জন্য হচ্ছে এখন কনসিস্টেন্সি মেইনটেইন করা। প্রিপারেশন নিতে হবে। সেটা হচ্ছে বোথ বোর্ড ভিত্তিকভাবেও প্রিপারেশন নিতে হবে, মানে বোর্ড পরীক্ষার আঙ্গিকে। প্লাস তুমি চাইলে অ্যাডমিশনের জন্য নিজেকে কিছুটা এগিয়ে রাখার জন্য সরি, অ্যাডমিশনের প্রস্তুতিটাও নিয়ে নিতে পারো। প্রি মেডিকেল করার মাধ্যমে বা প্রি ইঞ্জিনিয়ারিং কোচিং করার মাধ্যমে অ্যাডমিশনের অ্যাডমিশনের যে এমসিকিউগুলো আছে সেটাও সলভ করতে পারো। প্লাস বিগত সালের বোর্ড পরীক্ষা প্রশ্নগুলো সমাধান করতে পারো এবং যে পরীক্ষা দেওয়ার মাধ্যমে অ্যাকিউরেসি বাড়াতে পারো। আর হচ্ছে দ্বিতীয়ত, যাদের শেষ হয় নাই ২-১ টা অধ্যায়, তুমি খুব ভালো করেই জানো কোন অধ্যায়ে তোমার গ্যাপ আছে, ল্যাকিংস আছে। সেই ল্যাকিংসটা তুমি ফিল আপ করে নাও। সরি। এবং পাশাপাশি তোমার ক্ষেত্রেও সব সেম, পরীক্ষা দেওয়ার ব্যাপারটা। পরীক্ষা দিয়ে নিজের অ্যাকিউরেসি বাড়ায় নাও। যেখানে ভুল আছে সেই ভুলটা খুঁজে বের করে সমাধান করে নাও। এতে করে তোমার প্রস্তুতিটা খুব গোছানো হবে এবং আশা করি এই বিষয়গুলা তুমি যদি তোমার মানে পড়ালেখার মধ্যে এপ্লাই করতে পারো, বেশ ভালো একটা ফলাফল পাবা। পাশাপাশি তোমাদের নিজেরও কিছু থিওরি থাকতে পারে, যেভাবে গোছাতে চাও পরীক্ষার প্রিপারেশন, সেই থিওরিটা এপ্লাই করে তোমরা কাঙ্ক্ষিত একটা ফলাফল পাবা। সবার জন্য অনেক দোয়া রইলো। সবাই ভালো করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।